ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে 8 নাম্বার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের আরও একটি নতুন ব্যাচ শুরু হতে চলেছে, যেটা হচ্ছে সফর ব্যাচ। এখানে আরআরবি এবং আপকামিং যে 2026-এর জন্য জেইপিবিএন রয়েছে, সেই জেইপিবিএন এক্সামের জন্য প্রিপারেশন শুরু করা হবে। কিছু এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, অনেকজনই এনরোল করে নিয়েছেন এবং তোমরা যারা এনরোলমেন্ট করতে চাও অবশ্যই এই জুলাইয়ের মধ্যেই কিন্তু এনরোলমেন্ট করে নেবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে সেটা আমি কন্ট্যাক্ট নাম্বার অন দ্য স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করবে আমার সাথে। তো চলো, 8 নাম্বার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কীরকম, আমাকে কী কোশ্চেন ধরেছিল সেগুলো নিয়ে ডিসকাস করা যাক তোমাদের সাথে। প্রথম কোশ্চেন করেছিল যে বার্ন ইউনিট নিয়ে। বার্ন ইউনিটে কোনো বার্ন পেশেন্ট ভর্তি হলে তার এমার্জেন্সি প্রিকশনস এবং প্রাইমারি ম্যানেজমেন্ট হিসেবে তুমি কী করবে। প্রথমে আমি বললাম যে আমরা বারাসাতে বার্ন ইউনিটে করেছি, সেখানে কোনো বার্ন পেশেন্ট আসলে তার এমার্জেন্সি প্রিকশনস এবং প্রাইমারি ম্যানেজমেন্ট হিসেবে প্রথমেই তার ফ্লুইড রিসাসিটেশন দরকার। প্রথমে ফ্লুইড রিসাসিটেশনের জন্য আমাদের রুলস অফ 9 মেনে পার্সেন্টেজ অফ টিবিএসএ অর্থাৎ টোটাল বার্ন সারফেস এরিয়া ক্যালকুলেট করে নিতে হবে। এবার সেই ফর্মুলাটা আমি বলেছিলাম যে কোথায় কত পার্সেন্ট, যে রুল অফ 9 বলে, মানে তোমাদের মনে রাখতে হবে। সহজের জন্য আমি বলে দিচ্ছি, দেখো সহজের জন্য যে 11টা 9 হবে, মানে টোটাল 100% কী করে ক্যালকুলেট করা হয়, 11টা 9, 11 ইন্টু 9 তার মানে 99% হলো, এবং আর 1% বাকি থাকলো, ওই 1%টা হচ্ছে গ্রয়েনে, তাহলে প্লাস 1% করলে 100% হয়ে যাচ্ছে। হেডে 9%, বোথ হ্যান্ডে 9%, তিনটে, ট্রাঙ্ক আর ব্যাকে 4টে 9, তাহলে 7টা 9, এবং পায়ে বোথ লেগে 4টে 9, তাহলে 11টা 9 এভাবে ক্যালকুলেট করবে। এবং গ্রয়েন বা পেরিনিয়ামে 1%। এবারে দেখো তো, এইটাতে সাপোজ ধরো কারোর হচ্ছে 1 হ্যান্ড বার্ন হয়েছে, তাহলে সেখানে তোমার কতটা এরিয়া জুড়ে হয়েছে সেটাও দেখতে হবে। তো সেটার আবার 4.5 করে আছে, ধরো টোটাল 4.5 9% বার্ন হয়েছে, আর লোকটার ওয়েট হচ্ছে ধরে রাখো 60 কেজি। তাহলে পার্কল্যান্ড ফর্মুলা অনুযায়ী টোটাল আরএল ইন 24 আওয়ার্স এর ফর্মুলা কত, 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু পার্সেন্টেজ অফ টিবিএসএ, তাহলে 4 ml ইন্টু 60 কেজি ইন্টু 9%। এটা ক্যালকুলেশন করলে আসবে, দেখবে কত ml আসছে। সেই mlটা ক্যালকুলেট করে টোটাল 24 আওয়ার্সের মধ্যে প্রথম 8 আওয়ার্সে 50% মানে হাফ, এবং পরের 16 আওয়ার্সে পরের 50%, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করতে হবে। এইটাই আমি মেনলি ফ্লুইড রিসাসিটেশন বলেছিলাম। আর আমার 7 নম্বর ইন্টারভিউয়ের ভিডিও তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে, আমি এখানে আই বাটনসে দিয়ে দেব এবং তার সাথে ডেসক্রিপশন বক্সেও লিঙ্কস দিয়ে দেব। সেকেন্ড কোয়েশ্চেন করেছিল 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন, দুটো বিফোর এবং 3টে আফটার। বিফোর টাচিং পেশেন্ট, বিফোর এনি অ্যাসেপ্টিক অর ক্লিন প্রসিডিওর, and after touching patient, after any body fluid exposure or risks, and after touching patient surroundings. Next question, what are the complications of blood transfusion? blood transfusion এর কী কমপ্লিকেশনস হতে পারে। দেখো সবচেয়ে প্রথম কি হয়, বিভিন্ন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান হয়, তার মধ্যে মোস্ট কমন অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান বা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানস। সেকেন্ড হতে পারে ডিলেড হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান। থার্ড পাইরোজেনিক রিয়াকশান। ফোর্থ অ্যালার্জিক রিয়াকশান। ফিফথ অ্যানাফাইলেকটিক রিয়াকশান। সিক্সথ সার্কুলেটরি ওভারলোড। সেভেন্থ হিমোসিডেরোসিস মিন্স আয়রন ওভারলোড। 8th hyperkalemia or hypocalcemia, 9th hepatitis C,
10th অ্যাসিডোসিস অ্যান্ড 11th থ্রম্বোফ্লেবাইটিস হেমাটোমা পালমোনারি এম্বোলিজম। এগুলো হলো ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশনস। পরবর্তী কোশ্চেন করেছিল কোনো আনকনশিয়াস পেশেন্ট এলে কীভাবে রিসিভ করবে। এটা তোমরা বলতে পারো, কেউ কেউ বলবে সিপিআর দেবো প্রথমে, কেউ কেউ বলতে পারো যে যদি আনকনসিয়াস থাকে, মানে আনকনসিয়াস আছে, তো যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে জিসিএস অ্যাসেস করবে, সেটাও মানা গেল। সবচেয়ে বেস্ট বলতে পারো এবিসি, যে এবিসি রুলস রয়েছে, ঠিক আছে, এবিসি অর্থাৎ এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন বা কম্প্রেশন। তো এই এবিসি ফর্মুলা মেনে বললে কিন্তু সবচেয়ে ভালো হয়। এরপরে পরবর্তী কোশ্চেন, এয়ারবোর্ন ডিজিজ। এয়ারবোর্ন ডিজিজের কয়েকটি এক্সাম্পল বলো। ঠিক আছে, কোন কোন রোগ বায়ুবাহিত হয় সেগুলো তোমরা অবশ্যই জানো, সেগুলো আমিও বলেছিলাম। এয়ারবোর্ন ডিজিজের উদাহরণ এখানে, সেখানে কি কি হবে, হতে পারে অ্যাজমা, ঠিক আছে, সিওপিডি, তারপরে ক্রনিক ব্রঙ্কাইটিস, এগুলো সব মানে লাংস রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে সেগুলো কিন্তু সব এয়ারবোর্ন ডিজিজ। ওকে, এরপরে দেখো এমআই নিয়ে ধরেছিল। এমআই কি, আর এমআই হলে কোন মেডিসিন দেওয়া হয়। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল মিন্স মিডিল লেয়ার অফ হার্ট অ্যান্ড ইনফার্কশন মিন্স নেক্রোসিস অর টিস্যু ডেথ। এবার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ব্যাপারটা কি হয়, আমাদের হার্টকে কিন্তু ব্লাড সাপ্লাই করে করোনারি আর্টারির ব্রাঞ্চ, মানে অ্যাওর্টা থেকে যে ব্রাঞ্চ এন্ট্রি করে সেটা করোনারি আর্টারি হার্টের মায়োকার্ডিয়াম লেয়ারে এন্ট্রি করে। সেই করোনারি আর্টারিতে কোনো অ্যাথেরোমা, কোনো প্ল্যাক, কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস এই ধরনের কিছু যদি জমা হয় তাহলে আর্টারির যে ইনার লেয়ার সে লিউমেন কিন্তু ন্যারো হয়ে যায়। ন্যারো হওয়ার কারণে আর্টারি থেকে যে অক্সিজেনেটেড ব্লাড মায়োকার্ডিয়ামের টিস্যুতে ডেলিভার হবে সেটা কিন্তু হবে না ঠিকঠাকভাবে, বা কম পরিমাণে হবে। এবার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় তাহলে অক্সিজেনেটেড ব্লাড না গেলে অক্সিজেন পৌঁছাবে না, তাহলে কী হবে, টিস্যু ডেথ বা নেক্রোসিস হবে আস্তে আস্তে। এর প্রথম সাইন সিমটমস হিসেবে অ্যানজাইনা পেক্টোরিস বা অ্যানজাইনার চেস্ট পেন হবে, তারপরে আস্তে আস্তে সেটা নেক্রোসিসের দিকে যাবে, ইসচেমিয়া হবে, এবং পরে এমআই, এবং রিকারেন্ট এমআই হলে সেটা হার্ট অ্যাটাকের দিকে পরিণত হবে। এবার এই এমআইয়ের ক্ষেত্রে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে মেডিসিন হিসেবে আমরা কি কি দেব। মেডিসিন হিসেবে দেওয়া হয় অ্যাসপিরিন, ঠিক আছে, প্রথমে দেখো লোডিং ডোজ দেওয়া হয় অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রেল অ্যান্ড তার সাথে দেওয়া হয় অ্যাটরভাস্টাটিন, এই তিনটে কিন্তু লোডিং ডোজ। এছাড়াও আলাদা করে ইউজ করলে বললাম ওই অ্যাসপিরিন দেওয়া হয়, ক্লোপিডাগ্রেল, অ্যাটরভাস্টাটিন, তার সাথে মরফিন সালফেট বলতে পারো, মরফিন আর অক্সিজেন, এগুলো কিন্তু এমআইতে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন করেছিল টিউবারকিউলোসিস কীভাবে ছড়ায় আর এর ট্রিটমেন্টসের জন্য ড্রাগস কী কী ইউজ করা হয়। টিউবারকিউলোসিস ছড়ায় কীভাবে, এটা তোমরা জানো যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক যে ব্যাকটেরিয়া রয়েছে এয়ারবোর্ন রিলেটেড, এটা এয়ারবোর্ন ডিজিজ। তো ট্রিটমেন্টের জন্য ড্রাগস আমরা জানি, পড়েছিলাম 5টা ড্রাগস কিন্তু ইউজ করা হয়, 5 ড্রাগস, ঠিক আছে। ডটস থেরাপি, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ফর শর্ট কোর্স, সেখানে ডটস থেরাপিতে 5টা ড্রাগস ইউজ করা হয়। স্ট্রেপ্টোমাইসিন, রিফাম্পিসিন, আইসোনায়াজিড, পাইরাজিনামাইড এবং ইথামবিউটল, এই 5টা ড্রাগস টিউবারকিউলোসিসে ইউজ করা হয়। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন করেছিল আমাকে যে তুমি ধরো কেয়ার প্ল্যান লিখে এসেছো তো আগে, বা থার্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, বললাম হ্যাঁ, বলো কেয়ার প্ল্যান কী করে লিখতে হয় বলো। আমি বললাম কেয়ার প্ল্যানে একটা রুলস রয়েছে বা একটা বলতে পারো ট্রিক্স রয়েছে, যেটা হচ্ছে ADPIE। এই ADPIE মিলে মানে মেনশন করে বা মেনটেন করে কিন্তু কেয়ার প্ল্যান লিখতে হয়। এর মধ্যে একটা ঢুকবে জি ফর গোলস। তো এখানে ADGPIE বা অ্যাসেসমেন্ট মিনস নার্সিং অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস মিনস নার্সিং ডায়াগনোসিস, G ফর গোলস, P ফর প্ল্যানিং, I ফর ইমপ্লিমেন্টেশন অর ইন্টারভেনশনস অ্যান্ড E ফর ইভ্যালুয়েশন। অর্থাৎ প্রথমে আমি অ্যাজ এ নার্সিং পার্সোনাল আমি সাবজেক্টিভ ডেটা অবজেক্টিভ ডেটা ওয়াইজ অ্যাসেসমেন্ট করব, তারপরে নন্দার ডায়াগনোসিস অনুযায়ী নার্সিং ডায়াগনোসিস লিখব, সেখানে রিলেটেড টু এবং
অ্যাস এভিডেন্স বাই থাকবে, তারপরে গোলস থাকবে অর্থাৎ আমার কি হয়েছে অর্থাৎ অ্যাচিভ আমি কি করতে চাইছি সেইটা হিসেবে লিখব। এরপরে প্ল্যানিং করব যে কিভাবে সেই গোলটা অ্যাচিভ করতে পারি, তারপরে সেই প্ল্যানিং অনুযায়ী ইন্টারভেনশন করব। ইন্টারভেনশনসের পরে আউটকামস কী আসলো, এক্সপেক্টেড আউটকাম, সেটা কিন্তু এরপরে দেখব। পরবর্তী কোশ্চেন করেছিল হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশনস। স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশনসের মধ্যে 5 স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশনস রয়েছে। নাম্বার 1 হ্যান্ড হাইজিন, ঠিক আছে। নাম্বার 2 বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। নাম্বার 3 ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। নাম্বার 4 disinfection and environmental cleaning, and number 5 safety handling of instrument equipment and linen. পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ গ্লসাইটিস। গ্লসাইটিস দেখো আইটিস থাকা মানে ইনফ্লামেশন বা ইনফেকশন, তো গ্লসাইটিসে কি হয়, ইনফ্লামেশন অফ টাং, অ্যান্ড জিঞ্জিভাইটিস ইনফ্লামেশন অফ গাং, ওকে গাম। স্টোমাটাইটিস বা মিউকোসাইটিস ইনফ্লামেশন অফ ওরাল মিউকোসা মেমব্রেন। পরবর্তী কোশ্চেন করেছিল হোয়াট আর দ্য টাইপস অফ বেড। এখানে কিন্তু অনেক বেডসের টাইপস রয়েছে, তোমরা যে কটা মনে থাকবে বলতে পারো। অ্যাডমিশন বেড, নেক্সট এমার্জেন্সি বেড, ঠিক আছে। তারপর হচ্ছে কার্ডিয়াক বেড হতে পারে, এরপরে যেটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট, অকিউপাইড বেড তাদের জন্য, ওপেন বেড, ক্লোজড বেড, এমার্জেন্সি বেড, এগুলো হচ্ছে সব টাইপস, এভাবে কিন্তু পরপর বলতে পারো। পরবর্তী কোশ্চেন করেছিল, এগুলো একটু আনকমন, মানে ধরার মধ্যে নয়। দেখো ডেসক্রাইব ভেরিয়াস মেথডস অফ টিচিং। সে টিচিং লার্নিং মেথডস আছে না, ওখানে গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন, সিম্পোজিয়াম, লেকচার, এগুলো সব হচ্ছে ভেরিয়াস মেথডস অফ টিচিং, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন করেছিল গ্রুপ বলতে কী বোঝো। দেখো গ্রুপ হচ্ছে আমরা গ্রুপ কোনটাকে বলবো, যে একটা কমন একটা গোল থাকবে তার, এবং অনেক মেম্বার্স মিলে একটা লিডার থাকবে, সেই মেম্বার্সদের চালনা করবে, আর তাদের কমন একটা অ্যাক্টিভিটিস বা কমন একটা গোল অ্যাচিভ করার জন্য যে মেম্বার্সরা মিলে লিডারের দ্বারা চালিত হয়ে ওয়ার্কআউট করবে তাকে আমরা গ্রুপ বলবো। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন ধরেছিল কারিকুলাম বলতে কী বোঝো। কারিকুলামও আমরা যেটা সিভি ড্রপস করি, তো সিভির ফুল ফর্ম কি তোমরা সবাই জানো, কারিকুলাম ভাইটা, ঠিক আছে। তো এই কারিকুলাম এর ব্যাপারটা কি, ধরো সংক্ষিপ্তকরণ বোঝায়, ওটাকে সংক্ষিপ্তকরণ মানে কোনো স্টুডেন্ট পিরিয়ডে যদি আমি বলি, তাহলে তোমার যে এক্সপেক্টেড মানে স্কিলফুল আউটকামস বা স্কিলফুল নলেজ দিয়ে একটা তোমার কমন গোলস বা কমন কিছু এক্সপিরিয়েন্স অ্যাচিভ করার জন্য যে সংক্ষিপ্তকরণের মাধ্যমে তুমি ওই গোলটাকে অ্যাচিভ করো, ওটাকে আমরা কারিকুলামের মধ্যে বা কারিকুলামের আওতায় আনি, ঠিক আছে। তো কারিকুলাম এটাই, আর কিছু না। সিবি যে আমরা বানাই সেখানেও কিন্তু আমরা সংক্ষিপ্তকরণ করে আমার পার্সোনাল ডিটেলস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা যা আছে সেগুলো আমরা সংক্ষিপ্তকরণ করে লিখি। মোটামুটি এগুলোই ছিল আমার 8th ইন্টারভিউয়ের কোশ্চেন। আশা করি ইন্টারভিউয়ের কোশ্চেনটা তোমাদের ভালো লাগবে। মোটামুটি কোশ্চেনগুলো ভালোও ছিল, আমিও বলতে পেরেছিলাম। আশা করি দেখা যাক এবার কি হয়। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, এভাবেই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো।